ওরে পাগল ছেলে আমার, আমি যে তোর মা, আমি তোকে কষ্ট পেতে দেখে সইতে কি আর পারি রে বাবা? তোর জীবন আমি নেব না। তারানাথ মাটিতে লুটিয়ে পড়লেন। তিনি সেই দিব্য প্রকাশের সামনে কেঁদে ফেললেন। মারে মারে, আমায় ক্ষমা কর মা। আমি যে তোকে ডাকছিলাম, আমি জানি আমি বলি ছাড়া তোকে ডাকতে পারতাম না মা। তারানাথের কথা শেষ করতে না দিয়ে মা সবটা বলে দিলেন। আমি যে সবই জানি রে তারানাথ, তোর সব প্রচেষ্টা, তোর ভয়, তোর আত্মত্যাগ সব আমার কাছে স্পষ্ট। তুই কোনো ভুল করিসনি, কিন্তু এইবার তোর সময় শেষ। এবার অন্য হাতে এই মশানকে শেষ করার ভার নিতে হবে। গল্পটি শোনার আগে কমেন্ট সেকশনের পাশে থাকা হাইপ বাটনটা একবার ক্লিক করে দেবেন, যাতে আমাদের এই গল্পটা আরও মানুষের কাছে পৌঁছে যেতে পারে। শুরু হচ্ছে তারানাথ তান্ত্রিক ও হেমন্তপুরের মশান মুক্তি। শরৎকালের রেশ তখনও বাতাসে লেগে আছে, কিন্তু হেমন্তের হালকা চাদর নামতে শুরু করেছে কলকাতা শহরে। গলির মোড়ে পুরনো আমলে সেই পলেস্তারা খসা বাড়িতে সকালে রোদ এসে পড়লেও তারানাথের ঘরের কোণে তখন এক চিরন্তন ধোঁয়াশা বিরাজমান। সেই ঘরে বসে তারানাথ নিবিষ্ট মনে কি যেন লিখছেন। তার পাশে একটি পিতলের দোয়াত, তাতে কালি সামান্য শুকিয়ে এসেছে, আর সামনে একটি তুলোট কাগজ, হলুদাভ হয়ে যাওয়া যার কিনারা। সেদিন সকালে আমি এবং কিশোরী যখন তার ঘরে প্রবেশ করলাম, ঠাকুরমশাইয়ের মুখে এক নতুন ধরনের চিন্তার ছাপ স্পষ্ট দেখলাম। সচরাচর তিনি আমাদের দেখলেই একগাল হাসি হেসে পাশে শুয়ে আবদার করতেন, কিন্তু আজ তিনি লেখার মধ্যেই ডুবে আছেন। কি হচ্ছে কি ঠাকুরমশাই, এত মনোযোগ দিয়ে কি লিখছেন? কিশোরী দরজার কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। তারানাথ, যার চোখে এখন এক রহস্যময় দীপ্তি, মাথা না তুলেই মৃদু হাসলেন। আরে এসো এসো, এই তো চারির কাছে পাঠাবো বলে একটা চিঠি লিখছিলাম। এটা একা একা থাকে, আর তার উপর জামাইটারও শরীর খারাপ। একবার ডেকেছিলাম, কিন্তু তারা বুঝি আর আসতে পারবে না। বিয়ের পর থেকে চারি আর তেমন একটা আসতে পারে না, কিন্তু তারানাথ তাকে প্রায় সময় মনে করেন। তারানাথ নিয়ম করে তার মেয়ের খোঁজ খবর নেন, যদিও তাদের মধ্যে যোগাযোগ এখন অনেকটাই চিঠি নির্ভর। কিশোরী তার স্বাভাবিক স্বরে কথা শুরু করল। ঠাকুরমশাই, চারিমা নেই বলে আপনার বড্ড কষ্ট, বলুন। আপনি একা বুড়ো মানুষ, একা কতই বা কত কিছু করবেন, তাই তো মেয়ে জামাইকে এত কাছে কাছে রাখতে চান, তাই না? তারানাথ এই ঠাট্টাগুলো বহুদিন ধরে শুনে এসেছেন, তাই আর রেগে যান না। তিনি লেখার কাজ শেষ করে কাগজটি ফুঁ দিয়ে শুকিয়ে ভাঁজ করলেন, টেবিলের উপর একটি কাপ রাখলেন। আমি বুড়ো হতে পারি, কিন্তু অসহায় নই। চা বসিয়েছি, এই দেখো মুড়ি মাখাচ্ছি, কাঁচা লঙ্কার তেলে ভাজা দিয়ে। তোমরা বসো। আমরা বসলাম। কিশোরী তার চাকরির অফিসের গাল গল্প শুরু করলো, কিন্তু তারানাথ সেই আলোচনায় মন দিলেন না। কিছুক্ষণ পরে তারানাথ চা নিয়ে এলে কিশোরী বলে উঠল, বলি ঠাকুরমশাই, আপনি আপনার মেয়ে জামাইকে ডেকেছিলেন কেন বলুন তো? কোনো কি বিশেষ দরকার নাকি? তবে বলি শোনো, আসলে হেমন্তপুর বলে এক গ্রাম থেকে আমায় কালী পুজোতে যাওয়ার নিমন্ত্রণ পাঠিয়েছিল বহু বছর আগে। সেখানে বলতে পারো এক দৈব টানেই গিয়েছিলাম। তারপর থেকে ওই গ্রাম আর আমার মধ্যে সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই সম্পর্কটাও
কেমন যেন ফিকে হয়ে গিয়েছিল। হঠাৎই বহু বছর পর আবার এই আমন্ত্রণ। এখন বয়সটা অনেক বেড়েছে, এই জন্য আর একা যেতে চাইনি। আমি মেয়ে আর জামাইকে ডেকেছিলাম, চেয়েছিলাম তারাও যাক আমার সঙ্গে, মায়ের চরণে প্রণাম করে আসুক। তারানাথের এই কথাগুলো একটা করুণ মলিন মুখে বলে উঠল। তার কথাগুলো শুনে আমরা দুজনেই কিছুটা আবেগপ্রবণ হয়ে উঠলাম। আমরা জানি সাধারণত তারানাথ একাই থাকেন, কিন্তু তিনি তার মেয়ের কথা উঠলে নিজের চাপা কষ্ট লুকিয়ে রাখতে পারেন না। তার ওপর এত বছর পর তার কাছে এমন নিমন্ত্রণ আসাতেও তিনি খানিক বিব্রত হয়ে আছেন। খানিক বাদে ডাক পিয়নের মারফত চারির কাছে তিনি চিঠি পাঠালেন। চিঠিতে লেখা ছিল, স্নেহের চারি, চিন্তা করিস না, জামাইয়ের খেয়াল রাখ। আমি না হয় কিশোরী আর বিভূতিকে সঙ্গে নিয়ে যাব, আর আমি একটা ওষুধ পাঠাচ্ছি, জামাইকে নিয়ম করে 2 বেলা গরম জলে ওটা 1 চামচ করে খাওয়াবি। সর্ষে ফুলের মধু দিয়ে তৈরি করেছি, সর্দিতে কষ্টটা কমবে। মায়ের কাছে প্রার্থনা করব তোরা সকলে যেন ভালো থাকিস। তোদের প্রতি আমার আশীর্বাদ ও স্নেহ রইল। ইতি তোর আদরের বাবা। পিয়ন চলে যাওয়ার পর কিশোরী তার খামখেয়ালিপনা শুরু করে চারির চিঠি পড়তে চাইল। তারানাথ কোনো আপত্তি না জানিয়ে সেটা তার হাতে তুলে দিল। তাতে চারি লিখেছে, বাবা, তোমার নিমন্ত্রণে মন খুশিতে ভরে উঠল। তুমি কত বছর পরে পুজোয় যাচ্ছ? আমারও যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমার স্বামী গত 2 দিন ধরে খুব জ্বর আর সর্দিতে ভুগছেন। এই অবস্থায় দীর্ঘ পথ যাওয়া সম্ভব নয়। তুমি দুঃখ করো না, তুমি একা যাবে আমার মন মানবে না। বরং কিশোরী কাকাবাবু আর বিভূতি কাকাবাবুকে তোমার সঙ্গে নিয়ে যাও। তারা তোমার পুরানো বন্ধুর মতো, তারা সাথে থাকলে তোমার মনও ভালো থাকবে। তুমি সাবধানে থেকো। ইতি তোমার চারি। চিঠিখানা পড়ার পর তারানাথের মুখে এক বিষণ্ণ হাসি ফুটে উঠল। তিনি দোয়াতটা তুলে রাখতে রাখতে বললেন, এখন এই তোমরাই হচ্ছ আমার সঙ্গী। এটা বলে তিনি আমাদের দিকে তাকালেন। যাবে তো এই বুড়োটার সাথে? আমি আর কিশোরী ভ্রমণের লোভ আর সামলাতে পারলাম না। ব্যাকুল হয়ে বলে উঠলাম, অবশ্যই ঠাকুরমশাই, কেন যাব না? অবশ্যই ঠাকুরমশাই, কেন যাব না? ঠাকুরমশাই এবার বললেন, এই হেমন্তপুরের গল্প আছে বহু পুরানো। তোমরা তো কেবল আমার গল্পের নেশায় আসো, এবার আমার জীবনের নেশা দেখবে। এইভাবে চিঠির মাধ্যমে তারানাথ আমাদের নিশ্চিত করলেন যে তিনি একা নন এবং তার পরিবারের প্রতি তার স্নেহ এখনও অটুট। কিন্তু এই পারিবারিক আলোচনার আড়ালে যেন একটা আগাম অনিশ্চয়তার ছায়া বেড়েই চলেছিল। তারানাথ মুড়ি মাখাটি আমাদের দিকে এগিয়ে দিলেন। কে নাও, 2 দিন পর যাত্রা। তোমরা তো জানো হেমন্তপুর আমার যৌবনের এক বিভীষিকাময় স্মৃতি। সেবার মা কালীকে ছাগল বলি দিয়ে বাঁচিয়েছিলাম সে গ্রামকে, কিন্তু সম্পূর্ণভাবে পাপ মুক্ত করতে পারিনি। একটা অশুভ ছায়া থেকেই গিয়েছিল। তারপর যতবার গিয়েছিলাম সব ঠিকই ছিল, কিন্তু এখন মনে হচ্ছে সেই পুরনো বিভীষিকার জন্যই এবার আমার ডাক পড়েছে। আমি জানি এবার কিছু একটা ঘটবে। কিশোরী হচ্ছে চিরকালের নাস্তিক। সে বলল, আপনি সত্যিই এত বিশ্বাস করেন? ওসব ভূত প্রেত, আপনার তো নিজের একটা দর্শন ছিল, এখন শুধু কুসংস্কারের পথে হেঁটেই চলেছেন। তারানাথ মুচকি হেসে বললেন, সব জিনিসে তর্ক করলে হয় না বাবা, কিছু জিনিস মানতে হয়। আর শোনো, ওই বিভীষিকা ফিরলে যে শক্তি নিয়ে ফিরবে, সেটা রুখতে গেলে
তোমার যুক্তির জোরে হাওয়া হয়ে যাবে। পরের দিন ভোর থেকেই তারানাথের ঘরে উৎসবের আমেজ। কাল যাত্রা, তাই দুপুরে আমরা আবার হাজির হলাম তারানাথের বাড়িতে। আজ কিশোরীর অফিসে তার পদোন্নতি হয়েছে। সে দারুণ খুশি। হাতে এক ভর্তি খাবার নিয়ে সে ঘরে প্রবেশ করল। এই নিন ঠাকুরমশাই, আজ আপনাকে জমিয়ে খাওয়াবো। তার হাতে ছিল নরম পাকের জল ভরা গুড়ের সন্দেশ, কিশোরীর পছন্দের মিষ্টি, আর এক থলে ভর্তি গরম পেঁয়াজি ও বেগুনি। সে কিপটে নয়, বরং মাসের শেষ, তাই কম দামের ভালো জিনিস কিনে মন ভরে ঠাকুরমশাইকে খাওয়াতে চেয়েছিল। কিশোরী ঠাকুরমশাইয়ের প্রতি এক বিশেষ শ্রদ্ধা পোষণ করত, যদিও তার তান্ত্রিক বিশ্বাসগুলো সে যুক্তির কাঁটায় ছিঁড়ে ফেলতে চাইতো সবসময়। আজ মুড়ি মাখার দরকার নেই, কেবল চা দিন এখন। কিশোরী বলল, আর হ্যাঁ, আমার একটা আবদার আছে। আমি আজ আপনার হাতে চা খাবো না, বরং আমি আপনাকে চা বানিয়ে খাওয়াবো। তারানাথ হাসলেন। বাহ, আমার নাস্তিক শিষ্য এখন তার গুরুর সেবার ভার নিচ্ছে, ভালো কথা। কিন্তু একটা কথা বলবো, আজ তো তোমার আপিসে পদোন্নতি হয়েছে, আমার জন্য কোনো ভালো মিষ্টি বা ভালো কিছু তো আনতেই পারতে। শুধু তেলে ভাজার সন্দেশে হবে? কিশোরী মাথা ঝাঁকিয়ে বলল, আর কিছু তেমন আনিনি, কারণ আমি জানি আপনার সরলতা এখনো আছে, আপনি এগুলোকেই ভালোবাসেন। আর সবচেয়ে বড় কথা, আজ আমি আপনাকে নিজের হাতে তৈরি করে চা খাওয়াবো, তাতে তো ভালোবাসা মেশানো থাকবে। বলুন। আমি পকেট থেকে আমাদের প্রিয় ব্র্যান্ডের সিগারেট বের করে একটা তারানাথকে বাড়িয়ে দিলাম। ঠাকুরমশাই, এ নিন আপনার পাসিং শো, একটার বেশি দেব না কিন্তু। তারানাথ সস্নেহে নিলেন। তোমাদের এই আবদারগুলোই তো আমার বেঁচে থাকার রসদ। এই নাও মুড়ি মাখা, আর এই তেলে ভাজাগুলো মুড়ির উপর করে ঢেলে দাও দেখি। কিশোরী সঙ্গে সঙ্গে তেলে ভাজাগুলো মুড়ির ওপর ঢেলে দিল। শুধু মুড়ি মাখলে চলবে? এই নাও, এইবার জমবে। চা, মুড়ি, তেলে ভাজার সন্দেশ, এই সব নিয়ে জমে উঠল আমাদের আড্ডা। কিশোরী তার অফিসের নতুন দায়িত্বের গল্প শোনালো, তার অফিসের সহকর্মীদের নিয়ে ঠাট্টাও করলো। আমরা সকলে প্রাণ খুলে হাসলাম। তারানাথও যেন এই ঘরোয়া পরিবেশে কিছুটা সহজ হলেন। এই মুহূর্তে তিনি যেন কোনো রহস্যময় তান্ত্রিক নন, বরং একজন স্নেহশীল বৃদ্ধ। কিন্তু আড্ডার মাঝেই তারানাথ আবার ফিরে এলেন আসল প্রসঙ্গে। মাথায় রেখো, কালকে যাত্রা। তারানাথ বললেন, শোনো, হেমন্তপুরের গল্প আছে অনেক। সেবার আমি আমার শ্বশুর বাড়ির পাশে চৌধুরী বাড়িতে গিয়েছিলাম। সেখানে মা কালী পুজো চলত, কিন্তু সেই পুজো ছিল অন্যরকম। দুপুরে দেবীকে পুজো করে অর্ঘ্য, নৈবেদ্য এবং বলি রেখে ঘর বন্ধ করে দিতে হয়। সবাই বিশ্বাস করত মা নিজে এসে বলির রক্তে তেষ্টা ও অর্ঘ্য, নৈবেদ্য নিয়ে খিদে মেটান। সেই বাড়ির পুজো করে ফিরছিলাম, পথে হেমন্তপুর গ্রামে থেকেছিলাম, আর সেখানেই সেই বিভীষিকা লুকিয়েছিল। কিশোরী এবার মুখ খুলল। এটা আবার কি কথা? হ্যাঁ ঠাকুরমশাই, রক্ত খাবেন মা কালী? আপনার মুখে এসব কুসংস্কারী কথা মানায় না। ওটা কোনো বন্য জন্তু খেয়ে যেত, আর মানুষজন সেটাকে দেবী মহাত্ম্য হিসাবেই বিশ্বাস করত। তুমি মানতে চাও না, মানবে না। তারানাথ শান্ত স্বরে বললেন, কিন্তু আমার চোখে দেখা কিশোরী, আমি নিজের চোখে দেখেছি, আর আমার জীবন দিয়ে বলছি, দেবী সেখানে আসতেন। তিনি শুধু রক্ত মাংসের ক্ষুধা মেটাতে আসতেন না, তিনি শক্তি স্বরূপিণী। সেই গ্রামের কুনজর বিনষ্ট করার জন্য তাঁর অধিষ্ঠান ছিল। কথাটা শুনে কিশোরী চুপ করল। তার চোখে কৌতূহল ছিল,
অবিশ্বাসও ছিল। তারানাথ তার দিকে তাকিয়ে হাসলেন। তোমরা আমার গল্প শুনতে ভালোবাসো, কাল তোমরা দেখতে পাবে এগুলো আমার জীবনের অভিজ্ঞতা নাকি নিছকই গল্প। দেখবে এক প্রাক্তন তান্ত্রিক যে এককালে এক তন্ত্রের দেবীকে প্রেমিকা রূপে সিদ্ধ করে প্রায় সর্বশান্ত হয়েছিল, সে কিভাবে তার যৌবনকালে অসহায় কিছু গ্রামবাসীকে সাহায্য করেছিল। আর সেই বিভীষিকা মশানের কবরখানাও দেখবে। তারানাথের এই কথাগুলো আমাদের হৃদয়ের গভীরে একটা অস্থিরতা সৃষ্টি করল। এই যাত্রা নিছক পুজো দেখতে যাওয়া নয়, বরং এক পুরনো ঋণ মেটানোর যাত্রা। আজ আর গল্প নয়, তারানাথ বললেন, আজ শুধু আমন্ত্রণ। হেমন্তপুরের যাত্রা শুরু হোক। তোমরা দুজন আমার সঙ্গে যাচ্ছ, এটাই আমার শান্তি। আমার মেয়ে জামাই তো আসতে পারেনি, কিন্তু তোমরা আছো। কিশোরী ও আমি এক পায়ে খাড়া হলাম। আমাদের মধ্যে চাপা উত্তেজনা। পরের দিন আমাদের যাত্রা। এই শেষবেলার চা, মুড়ি, তেলে ভাজা আর সন্দেশের আড্ডা যেন আগত রোমাঞ্চের আগে এক মিষ্টি বিরতি। আমি, কিশোরী এবং ঠাকুরমশাই ভোর রাতে যাত্রা শুরু করলাম। ট্রেনের কামরায় তখনও ভিড় কম। তারানাথ তার চিরচেনা ধুতি পাঞ্জাবি আর কাঁধে পুরনো কাপড়ের ঝোলা নিয়ে বসেছিলেন। ঝোলার ভেতরে কি কি আছে তা নিয়ে কিশোরী মাঝে মাঝে কৌতুক করলেও তারানাথ কেবল হাসেন। কিশোরী ছিল দারুণ চন্মনে। সে আবার তার অফিসের নতুন দায়িত্ব, শহরে কোথায় নতুন রেস্তোরাঁ খুলেছে, এইসব গল্প জুটল। কিন্তু তারানাথ যেন সেই সবে মন দিতে পারছিলেন না। তার চোখ কাঁচের জানালার বাইরে ছুটে যাওয়া গাছপালা আর ধান ক্ষেতের দিকে নিবদ্ধ। আচ্ছা ঠাকুরমশাই, কিশোরী হঠাৎ জিজ্ঞেস করল, এই যে আপনি এত পুরানো কথাগুলো বললেন না, সেই যে তন্ত্রের দেবী যার জন্য আপনি এখন সর্বশান্ত, তার ব্যাপারে কিছু বলুন তো। তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখ যেন বহু পুরনো স্মৃতিতে ডুব দিল। আজ থেকে প্রায় ৪৫ বছর আগেকার কথা। তারানাথ শুরু করলেন, আমি তখন যুবক, তন্ত্র সাধনা করছি। সে এক দুর্গম সাধনা। আমি বিশ্বাস করতাম দেবীরা শুধু মূর্তিতে নন, তারা জীবন্ত। তারা মাতৃরূপে সিদ্ধ হলে প্রেমিকা রূপেও সিদ্ধ হন। আমার গুরু আমাকে এক বিশেষ তান্ত্রিক দেবীর সাধনা শিখিয়েছিলেন। তিনি বলেছিলেন আমি যেন দেবীকে মাতৃরূপে আহ্বান করি, কিন্তু আমি তাকে প্রেমিকা রূপে সিদ্ধ করতে চেয়েছিলাম। ভেবেছিলাম সেই দেবী আমার জীবনে এলে আমি ভাগ্যবান হয়ে উঠব, আমার সমস্ত কামনা পূর্ণ হবে। তারপর আমি জিজ্ঞেস করলাম, তারপর তারানাথের চোখে কষ্টের একটা ছায়া পড়ল। সেই সাধনায় আমি সফল হয়েছিলাম। দেবী আমায় প্রেমিকা রূপে ধরা দিলেন, কিন্তু সেই শক্তিকে ধারণ করার মতো ক্ষমতা আমার ছিল না। তিনি আমার সব কেড়ে নিলেন। আমার জীবনের সমস্ত সঞ্চয়, আমার শান্তি, আমার সব সাধনা, সবটাই যেন এক ফুঁয়ে উড়িয়ে দিলেন। তিনি আমায় শিখিয়েছিলেন যে শক্তির অপব্যবহার করলে আর ফল কি হতে পারে। প্রায় সর্বশান্ত হয়ে আমি সেই পথ ছেড়ে দিই। এরপর আমি সামান্য হাত দেখে পুজো করে দিন চালাতে শুরু করি। কিন্তু দেবী বলে দিয়েছিলেন অন্যের অভাব কোনোদিন হবে না। ওই সেই কারণেই চলছে। তবে সেদিনের সেই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছিল শক্তিকে কখনো নিজের স্বার্থে ব্যবহার করতে নেই। এইবার আমি বুঝলাম তারানাথ কেন মাঝে মাঝে এত বিষণ্ণ থাকেন। কিশোরীও চুপ হয়ে গেল। এই গল্পে কোনো যুক্তি বা অবিশ্বাস দেখানোর জায়গা ছিল না। এরপর তারানাথ ফিরে এলেন হেমন্তপুর প্রসঙ্গে।
ট্রেন যখন লোকাল স্টেশনে প্রবেশ করছে, হেমন্তপুর। তারানাথ দীর্ঘশ্বাস ফেললেন। আমার যৌবনের এক বিভীষিকাময় স্মৃতি। সেবার আমার শ্বশুর বাড়ির পাশে চৌধুরী বাড়িতে দেবী পুজো করে আমি ফিরছিলাম। সেই রাতটা ছিল অমাবস্যার রাত, তার উপর ভূত চতুর্দশী ও ঘোর অমাবস্যার সন্ধিক্ষণ। চারদিকে ঘন অন্ধকার, গ্রামে রাত কাটানো ছাড়া আর কোনো উপায় ছিল না। গ্রামের জমিদার বাড়ি। তারানাথ এবার গলা নামিয়ে বললেন, পরদিন পুজোর সন্ধে জমিদার বাড়ির ভেতরে এক অদ্ভুত অনুভূতি পেলাম। এক শীতল দমবন্ধ করা পরিবেশ। জমিদার বাড়ির চাকরের এক অল্প বয়সী মেয়ে বাসন্তী, তার মধ্যে বাসা বেঁধেছিল এক মশান নামক প্রেতাত্মা। সে এক ভয়ঙ্কর শক্তি। তার উপস্থিতি ছিল যেন চাপা কালো আগুনের মতো। সেদিন আমি ছিলাম শক্তিহীন। আমার শক্তি তখন ছিল খুবই নিম্ন, কিন্তু আমার সৌভাগ্য ওই গ্রামের মা কালী 1 সপ্তাহ ধরে অধিষ্ঠান করতেন এবং গ্রামের সব কুনজর বিনষ্ট করতেন। আমি দেবীর আরাধনা করে সেই প্রেত বশীভূত মেয়েটিকে আটকাতে পারলাম, কিন্তু তাকে সম্পূর্ণ তাড়ানোর ক্ষমতা আমার ছিল না। আমি তখন একটা চরম সিদ্ধান্ত নিলাম। তারানাথের গলায় দৃঢ়তা ফিরে এলো। আমি জমিদার বাড়ির দোতলার দক্ষিণ মহলের 3য় ঘরে তাকে জীবন্ত কবর দিই, কারণ প্রেতাত্মাটিকে শরীর থেকে মুক্তি না দিলে সে গ্রামের আরো ক্ষতি করত। সেই প্রক্রিয়ায় মেয়েটির প্রাণ বলি দিতেই হলো। সেটা ছিল এক ভয়ঙ্কর কাজ, কিন্তু গ্রামকে বাঁচানোর জন্য তা জরুরি ছিল। কিশোরী শিউরে উঠল। নরবলি, আপনি কি করে পারলেন ঠাকুরমশাই? আমি তো বলিনি সেটা ভালো কাজ ছিল কিশোরী। তারানাথ শান্ত স্বরে বললেন, সেটা ছিল এক অসহায় মানুষের শেষ প্রচেষ্টা। মা কালী আমাকে শক্তি দিয়েছিলেন, যার ফলে আমি প্রেতাত্মাটিকে অন্তত আটকে রাখতে পেরেছিলাম। সেই জন্যই প্রতি বছর সেই গ্রামের লোক আমাকে নিমন্ত্রণ করত। সময়ের সাথে সাথে পুরনো লোকেরা মারা যাওয়ায় নিমন্ত্রণ আসা বন্ধ হয়েছিল, কিন্তু এইবার আবার নিমন্ত্রণ এসেছে। তিনি চিঠিখানা বার করলেন। দেখো, এখন মায়ের পুজো গোটা গ্রামের পুজো, আর সেই কাজের চাকরের পরিবার যারা তখন সামান্য লোক ছিল, আজ তারা বড় সম্ভ্রান্ত, প্রায় জমিদার বাড়ির সমকক্ষ। তারাই নিমন্ত্রণ করেছে। কিন্তু ঠাকুরমশাই, আপনার শ্বশুর বাড়ির চৌধুরী বাড়িতে দেবীর বলির বিষয়টা? আমি জিজ্ঞেস করলাম। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারানাথ এবার গম্ভীর হলেন। সেখানে দেবীকে দুপুরে পুজো করে অর্ঘ্য নৈবেদ্য এবং বলি রেখে ঘর বন্ধ করে দিতে হয়। এটা তাদের বহু পুরনো রীতি। মা নিজে এসে বলির রক্তে তেষ্টা ও অর্ঘ্য নৈবেদ্য দিয়ে খিদে মেটান, এটাই তাদের বিশ্বাস। আর আমি দেখেছি এর মধ্যে সত্যতা আছে। এই গ্রামে একই সঙ্গে দেবী শক্তি ও ভয়ঙ্কর অপশক্তি দুইয়েরই প্রভাব ছিল। গল্প করতে করতে ট্রেন গন্তব্যের কাছাকাছি চলে এলো। গ্রামের নাম ফলক চোখে পড়ল হেমন্তপুর। তারানাথ কামরার জানালা দিয়ে বাইরে তাকালেন। তার চোখে এখন আর কোনো সংশয় নেই, আছে এক অমোঘ নিয়তির স্বীকারোক্তি। চলো, এবার আমার জীবনের সবচেয়ে পুরনো অধ্যায় তোমাদের নিয়ে যাই। আমরা যখন হেমন্তপুর গ্রামে পৌঁছলাম তখন বেলা গড়িয়ে প্রায় মধ্যাহ্ন।
ট্রেনের ধুলো আর ক্লান্তি থাকলেও তারানাথ ঠাকুর মশাইয়ের চোখে ছিল এক প্রকারের চাপা উত্তেজনা। গ্রামটি বেশ শান্ত, চারদিকে মাঠ আর পুকুর। তারানাথকে নিমন্ত্রণ করা হয়েছিল সেই চাকরের পরিবারের বাড়িতে, যারা এখন গ্রামের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার। বিশাল দোতলা বাড়ি। গেট পেরোতেই বুঝলাম জমিদার বাড়ির পুরনো জৌলুস হয়তো এদের না থাকলেও আধুনিক আভিজাত্যের ছাপ সর্বত্র স্পষ্ট। বাড়ির কর্তা বড় জমিদারবাবু বরুণবাবু 50-এর কোঠায় বয়স, বেশ সজ্জন এবং নম্র স্বভাবের। তিনি আমাদের স্বাগত জানালেন। তার পাশে ছিলেন তার ছোট ভাই অরুণবাবু, ছোট জমিদার, বয়স প্রায় 35। অরুণবাবু যথেষ্ট দাম্ভিক এবং ঔদ্ধত্য প্রকৃতির। শহরের বিলাসী জীবন থেকে সদ্য গ্রামে ফিরেছেন। তিনি তারানাথকে আপ্যায়ন করলেও তার চোখে ছিল এক প্রকার সন্দেহ ও অবজ্ঞা। আমরা নিজেদের ঘরে জিনিসপত্র রাখলাম। তারানাথ সামান্য বিশ্রাম নিয়েই অস্থির হয়ে উঠলেন। তার দৃষ্টি যেন বাড়ির প্রতিটি কোণে কিছু একটা খুঁজছিল। বরুণ, তারানাথ বড় জমিদারকে ডাকলেন। তোমাদের এই বাড়িটা কি সেই পুরনো জমিদার বাড়ির ওপরেই তৈরি? বরুণবাবু সবিনয়ে উত্তর দিলেন, হ্যাঁ ঠাকুর মশাই, আমরা এই জমিদারি নতুন করে মেরামতির সময় একটু ভাঙাভাঙি করেছিলাম, কিন্তু সে তো প্রায় 25 বছর আগের কথা। তারানাথ আর কোনো কথা বললেন না। তিনি জানেন শক্তি স্থান পরিবর্তন করলেও তার কেন্দ্রবিন্দুতে একটা প্রভাব থেকেই যায়। সেদিন ছিল মা কালীর পুজোর শুরু। সন্ধ্যায় যখন গ্রামের সকলে পুজো মণ্ডপে, তারানাথ ঠাকুর মশাই আমাদের নিয়ে এলেন বাড়ির ঠাকুর দালানের এক কোণে। সেখানে তিনি চোখ বন্ধ করে ধ্যানে বসলেন। আমি এবং কিশোরী পাশে বসলাম। হালকা কর্পূরের গন্ধ আর সন্ধ্যার নীরবতা। সময় যত গড়াচ্ছিল পরিবেশ ততই ভারী হয়ে আসছিল। বাইরের মৃদু আলোর বিপরীতে তারানাথের মুখমণ্ডল ধীরে ধীরে বিবর্ণ হয়ে যেতে লাগলো। কপালে দেখা দিল বিন্দু বিন্দু ঘাম। তার হাত মৃদু মৃদু কাঁপছিল। আমরাও একটু ভয় পেলাম। কি হলো ঠাকুরমশাই? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার কি শরীর খারাপ লাগছে? তারানাথ চোখ না খুলেই খুব ফিসফিস করে বললেন, যেন কথা বলতেই কষ্ট হচ্ছে। বিভূতি, কিশোরী, আমি সেই পুরনো চাপা কালো শক্তির আভা অনুভব করছি। এ তো সেই মশান। এর শক্তি অনেক বেড়েছে। আমি ভুল করিনি, ও ফিরে এসেছে। সেই মুহূর্তে যেন এক অদৃশ্য হিমেল স্রোত তারানাথের শরীর দিয়ে প্রবাহিত হলো। তাঁর দুর্বল শরীর বয়স বাড়ার ও শক্তি ক্ষীণ হয়ে যাওয়ার কারণে সে অশুভ শক্তির সরাসরি প্রভাবে তিনি মূর্ছা গেলেন। তার শরীর এলিয়ে পড়ল। আমরা দ্রুত গিয়ে ধরাধরি করে তার ঘরে নিয়ে এলাম তাকে। বরুণবাবু ছুটে এলেন। অনেক সেবার পর কিছুক্ষণ বাদে তারানাথের জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর তারানাথ চোখ খুলেই দ্রুত জানতে চাইলেন। তার গলার স্বর দুর্বল হলেও তাতে এক তীব্রতা ছিল। সেই ঘর, সেই দোতলার দক্ষিণ মহলে তৃতীয় ঘরটি কোথায়, যেখানে আমি তাকে আটকে রেখেছিলাম? পাশে দাঁড়ানো বরুণবাবু এবং অরুণবাবুর দিকে তারানাথ প্রশ্নটি ছুঁড়ে দিলেন। বরুণবাবু সবিনয়ে বললেন, ঠাকুর মশাই, আপনি কি বলছেন? ওটা তো অনেক বছর আগে ভেঙে ফেলা হয়েছে। ছোট মানে অরুণ বিদেশে পড়াশোনা করে এসে বিলাসবহুলভাবে থাকতে চেয়েছিল। সে তার নতুন মহল তৈরি করেছে। এখন যেখানে আপনি বসে আছেন, এটাই সেই পুরনো তৃতীয় ঘরের স্থান ছিল। কথাটা শুনে তারানাথের মুখে রক্তিম আভা দেখা দিল। যেন রাগে জ্বলে উঠলেন তিনি বিছানা থেকে উঠে দাঁড়াতে চাইলেন, কিন্তু পারলেন না। কি? তোমরা কি সর্বনাশ করেছ? তারানাথ রাগে প্রায় গর্জে উঠলেন।
সেই শক্তি, সেই মশান এখন মুক্ত। তোমরা কেন এই কাজ করলে? আমি নিষেধ করে গিয়েছিলাম, বারবার বলেছিলাম। অরুণ এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। এবার সে সুযোগ পেয়ে এগিয়ে এলো। তার চোখে ছিল স্পষ্ট অবজ্ঞা। শুনুন সন্ন্যাসী, অরুণ ঠাট্টার সুরে বললেন, আপনারা পুরনো কালের লোক, এইসব কুসংস্কার দিয়ে আর মানুষকে ভয় দেখানো যাবে না, বুঝেছেন? আপনি কোন মশান বা কোন প্রেতাত্মার কথা বলছেন? ওইসব কিছুই নেই। পয়সার লোভে এসে মিথ্যা কথা বলে আমাদেরকে ভয় দেখাতে চাইছেন? হ্যাঁ, আপনি একজন ভণ্ড, পরজীবী ছাড়া আর কিছুই নন। আপনার মতো মানুষ শুধু সহজ সরল মানুষের বিশ্বাস নিয়ে খেলা করে। হ্যাঁ। অরুণবাবুর মুখে এমন কটু কথা শুনে কিশোরী যেন নিজেকে সামলাতে পারল না। সে এমনিতেই ঠাকুরমশাইয়ের ভক্ত। আজীবন তার যুক্তিবাদী মনে আঘাত দিলেও ঠাকুরমশাইয়ের প্রতি তার ভালোবাসা ছিল গভীর। কিশোরী চিৎকার করে তেড়ে গেল অরুণের দিকে। আপনি আপনার মুখ সামলে কথা বলুন। ঠাকুর মশাইকে নিয়ে একটা কটু কথা একদম বলবেন না। সাহস কি করে হয় আপনার? কিশোরীর আগে কাঁপছিল। সেই মুহূর্তেই অরুণবাবুর দিকে তেড়ে গেল এবং তার সাথে মারামারি শুরু করে দিল। অরুণবাবু রুখে দাঁড়ালেন। ছোট জমিদার ভেবেছিলেন শহরের এই রোগা যুবককে এক ধাক্কায় সরিয়ে দেবেন, কিন্তু কিশোরীর চোখে ছিল ঠাকুরমশাইয়ের অপমানের আগুন। ধাক্কাধাক্কি, হাতাহাতি, ঘরে এক বিশৃঙ্খলা সৃষ্টি হলো। অনেক কষ্টে আমরা দুজন, আমি এবং বরুণবাবু, তাদের থামিয়েছিলাম। অপমানিত হয়েও তারানাথ শান্ত হলেন। তিনি তার সেই দুর্বলতা প্রকাশ করলেন না। এক তীব্র কিন্তু চাপা স্বরে তিনি অরুণবাবুর দিকে তাকিয়ে বললেন, মা আছেন মাত্র 1 সপ্তাহ। এই 1 সপ্তাহ মা কালী গ্রামের কুনজরকে রুখে দেবেন, কিন্তু মা চলে গেলে মনে রেখো, তোমাদের এই গ্রামকে কেউ বাঁচাতে পারবে না। তোমরা এক চরম অভিশাপ ডেকে এনেছো। সেদিন রাতে বড় জমিদার বরুণ তার ছোট ভাই অরুণকে খুব জোর একটি চড় মারলেন এবং সকলের সামনে তাকে অপমান করলেন। তোমার জন্যে ঠাকুরমশাই অপমানিত হলেন। তোমার মতো ছোট লোকের জন্যে আমাদের এই বাড়ি আজ বিপদে পড়বে। বরুণ গর্জে উঠলেন। অরুণ মুখ কালো করে অপমানিত আর ক্ষোভে জর্জরিত হয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। তার মনের জ্বালা যেন তাকে এক উন্মত্ত পথে ঠেলে নিয়ে গেল। বড় জমিদার বরুণ দ্বারা সকলের সামনে অপমানিত হওয়ার পর ছোট জমিদার অরুণবাবুর ক্রোধ যেন দ্বিগুণ হয়ে গেল। তার দাম্ভিক অহংবোধে এতটা আঘাত আগে কখনো লাগেনি। সেই রাতে গ্রামের সকলের কাছে ছোট হয়ে যাওয়ার জ্বালা মেটানোর জন্য সে অন্য পথ ধরল। তার চোখ পড়ল তার স্ত্রী রুক্মিণীর দিকে। রুক্মিণী, যার বয়স প্রায় 25, ছিল গ্রামের মধ্যে সবচেয়ে সুদর্শন এবং শিক্ষিতা মহিলাদের মধ্যে একজন। অরুণ বিদেশে পড়াশোনা করতে গিয়ে যে উচ্ছৃঙ্খল জীবনযাপন করত, তাতে তার চরিত্র সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল। সে ছিল নারী লোলুপ। বিদেশে বিভিন্ন নারীর সঙ্গে তার সহবাসের অভিজ্ঞতা ছিল এবং সেই অভিজ্ঞতায় সে ছিল অভ্যস্ত এবং পশুসুলভ আচরণে। গ্রামের শান্ত পরিবেশে ফিরেও তার চরিত্রের এই দিকটি এতটুকুও বদলায়নি। বরুণবাবুর সেই চরের অপমান ভুলে যাওয়ার জন্য অরুণ প্রবেশ করল রুক্মিণীর ঘরে। রুক্মিণী তখন একা একটি বই পড়ছিল। অরুণকে দেখে সে স্বাভাবিকভাবেই সন্ত্রস্ত হয়ে উঠল। রুক্মিণীর অষ্টাদশীর মধুমাখা চাঁদের মতো রসালো সরৌল শরীর ও সৌন্দর্য বরাবরই অরুণকে আকর্ষণ করত, কিন্তু তার এই আকর্ষণ ছিল কেবলই পাশবিক। রুক্মিণী ছিল তার স্বামীর কামনার শিকার। অরুণ গ্রামের প্রতিপত্তি ব্যবহার করে এক প্রকার জোর করে রুক্মিণীকে বিয়ে করেছিল। রুক্মিণী জিজ্ঞাসা করতে চাইল। তার কণ্ঠে কোনো ভয় ছিল না, ছিল এক প্রকারের ক্লান্তি।
সে যেন জানতো তার স্বামীর এই ধরনের মেজাজ খারাপ হলে তার পরিণতি কি হয়। অরুণ কোনো কথা না বলে হিংস্রভাবে তার দিকে এগিয়ে গেল। রুক্মিণী নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হলো। অরুণ তাকে টেনে হিঁচড়ে বিছানায় ফেলে দিল। বাইরে হয়তো তখনও পুজোর ঘণ্টা বাজছে, কিন্তু ওই ঘরের ভেতরে তখন কামনার এক বীভৎস খেলা শুরু হলো। অরুণ তার সমস্ত রাগ, অপমান আর ক্ষোভ রুক্মিণীর ওপর ঝেড়ে দিল। রুক্মিণী নীরবে সহ্য করে গেল। তার চোখে জল নেই, কেবল এক গভীর শূন্যতা। সে জানতো প্রতিবাদ করলে অত্যাচার আরও বাড়বে। বিয়ের পর যখন লোকে রুক্মিণীকে জিজ্ঞেস করত কেন সে অরুণবাবুর মতো উদ্ধত এবং অশিক্ষিত পুরুষকে বিয়ে করলো, তখন রুক্মিণী একটা অজুহাত দিত। আমায় এবং আমার পরিবারকে আমাদের খারাপ সময় তিনি সাহায্য করেছিলেন, তাই আমি ওনাকে বিয়ে করেছি। আর উনি আমার প্রশংসা করে বলেছিলেন আমি শিক্ষিতা, ওনার অনুপস্থিতিতে আমি ওনার কারবার সামলাতে পারবো। তাই এমন একজন ব্যক্তিকে বিয়ে না করা কি কোনো কারণ আছে নাকি? কিন্তু আসল কারণটা ছিল ভিন্ন। অরুণ তার পরিবারকে ব্যবহার করে রুক্মিণীর ওপর মানসিক চাপ সৃষ্টি করেছিল। রুক্মিণী তার ভাগ্য মেনে নিতে বাধ্য হয়েছিল। কি হচ্ছে এখানে? দীর্ঘ সময়ের সেই কামাসক্ত অত্যাচারের পর অরুণ ক্লান্ত হয়ে পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। রাত তখন গভীর। বিবস্ত্র এলানো চুলে ছোট জমিদারের স্ত্রী রুক্মিণী ধীরে ধীরে বিছানা থেকে উঠে দাঁড়ালো। তার শরীরে অরুণের মদ ও পুরুষালী গন্ধে জর্জরিত ছিল। সে বাথরুম থেকে বেরিয়ে এলো। তারপর ঘরে থাকা একটি বিদেশি পাথরের তৈরি ব্যালকনির দিকে এগিয়ে গেল। সেখানে দাঁড়িয়ে সে দূরের তারাহীন অন্ধকারের দিকে তাকিয়ে রইল। সেই রাতে রুক্মিণী একা একাই চোখের জল ফেলছিল। এই দুঃসহ জীবন থেকে তার যেন মুক্তি নেই। সে এত বিদ্বান, এত গুণী হওয়া সত্ত্বেও একজন পশুর মতো মানুষের হাতে বন্দী। তার সমস্ত স্বপ্ন, তার সমস্ত আশা যেন এই কামনার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আর কতদিন? রুক্মিণী নিঃশব্দে প্রশ্ন করল, কিন্তু কিছুক্ষণ পর সে নিজেকে সামলে নিল। চোখের জল মুছে ফেলল। তার মধ্যে যেন একটা দৃঢ় প্রতিজ্ঞা জন্ম নিল। সে তার স্বামীর পাশে গিয়ে শুয়ে পড়ল। এই অত্যাচার সে আর সহ্য করবে না। সে এর শেষ দেখতে চায়। সেই রাতে রুক্মিণীর চোখ ছিল খোলা, যেখানে কোনো ভালোবাসা ছিল না, ছিল কেবল শীতল এক ভয়ঙ্কর নীরবতা। ভোর তখনও পুরোপুরি ফোটেনি। হেমন্তপুরের জমিদার বাড়ি তখন এক চাপা উত্তেজনার কেন্দ্রে। আগের দিনের ঝগড়া, ছোট জমিদার অরুণবাবুর দাম্ভিকতা এবং তারানাথের দেওয়া অশুভ ইঙ্গিত সব মিলিয়ে পরিবেশটা ছিল থমথমে। আমি আর কিশোরী তখনও পুরোপুরি ঘুম থেকে উঠিনি, কিন্তু তারানাথ ভোর হতেই উঠে বাড়ির বড় জমিদার বাবু বরুণবাবুর সঙ্গে পুজোর কিছু প্রাথমিক নিয়মকানুন নিয়ে আলোচনা করছিলেন। ঠিক সেই সময় বাড়ির কাজের বউ মালতীর তীব্র কর্কশ আর্তনাদ গোটা বাড়িটাকে যেন এক লহমায় কাঁপিয়ে দিল। সেই শব্দে ঘুম ভেঙে গেল আমাদের। আর মুহূর্তের মধ্যে বরুণবাবু, তারানাথ এবং আমরা সকলেই ছুটে গেলাম শব্দ লক্ষ্য করে বাগান এবং তার পেছনের দিকে। দৃশ্যটা ছিল ভয়ঙ্কর। বাগানের পেছনের দিকে সকলে যেন পাথরের মতো দাঁড়িয়ে গেল। মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে ছোট জমিদার অরুণবাবুর সাধের বিলেতি কুকুর। কুকুরটি অরুণবাবু তার বিলাসী জীবনযাপনের প্রতীক হিসেবেই কলকাতা থেকে নিয়ে এসেছিলেন। সেই কুকুরটি এখন প্রাণহীন। তার মুখ হাঁ হয়ে আছে, যেন মৃত্যুর আগের শেষ আর্তনাদ সেখানেই থমকে গেছে। কিন্তু সবচেয়ে ভয়ানক ছিল অন্য দৃশ্য। কুকুরের জিভটি কাটা, আর সেই জিভের কাটা অংশ থেকে গল গল করে তাজা রক্ত বেরিয়ে আসছে, যা মাটির সাথে মিশে একটি গাঢ় কালো রং ধারণ করেছে। দেখে মনে হচ্ছিল কোনো ধারালো অস্ত্রের আঘাত নয়, বরং এক পাশবিক টানে সেটি ছিঁড়ে নেওয়া হয়েছে। এ কোনো সাধারণ মৃত্যু নয়, এটি ছিল
এক ধরনের বলিদান, যার পেছনে রয়েছে ভয়ঙ্কর অশুভ শক্তি। ছোট জমিদার অরুণবাবু এই দৃশ্য দেখে চিৎকার করে কাঁদতে লাগলেন। তার প্রিয় কুকুর, তার আভিজাত্যের প্রতীক, এভাবে মারা গেছে, সেটা তার কাছে ছিল চরম অপমানের। কে কে করেছে এই কাজ? কে মেরেছে আমার এই অ্যালসেশিয়ানকে? কে কে? অরুণবাবু মাটিতে বসে হাউমাউ করে কাঁদতে লাগলেন। ঠিক তখনই পাশে দাঁড়ানো রুক্মিণী এক অদ্ভুত শান্ত এবং শীতল স্বরে কথা বলে উঠল। সেই স্বর রুক্মিণীর নয়, যেন অন্য কোনো সত্তা তার শরীরের মধ্যে দিয়ে কথা বলছে। তার চোখে কোনো দুঃখ, শোক বা ভয় ছিল না, ছিল কেবল এক শয়তানি ঔদাসীন্য। ভালোই হয়েছে মরেছে, আপদ বিদায় হলো, বড্ড চেঁচাতো। রুক্মিণীর মুখে এমন কথা শুনে অরুণ যেন আর সহ্য করতে পারল না। তার সমস্ত ক্রোধ, যা গতকাল বড় ভাইয়ের হাতে অপমানিত হওয়ার পর থেকে জমেছিল, তা যেন রুক্মিণীর এই নির্লিপ্ত মন্তব্যে ফেটে পড়ল। তুই, তোর সাহস কি করে হয়? অরুণ মুহূর্তের মধ্যে উঠে দাঁড়ালো এবং রুক্মিণীর দিকে ঝাঁপিয়ে পড়ল। সবার সামনে এসে রুক্মিণীকে খুব জোরে একটা চর মারল। একটার পর একটা সে চর মারতেই থাকলো। রুক্মিণী স্থির হয়ে দাঁড়িয়েছিল, কোনো প্রতিরোধ করল না। এরপর অরুণ তার চুলের মুঠি ধরে তাকে টেনে বাড়ির ভেতরের দিকে নিয়ে যেতে লাগলো। এই পাশবিক টানে রুক্মিণীর পরনের কাপড় প্রায় খুলে এলো। তার ঊর্ধ্বাঙ্গের কাপড়টা প্রায় খুলে গেল। সেই মুহূর্তে রুক্মিণীর শরীরে সেই বীভৎস দৃশ্য উপস্থিত সকলের মনে এক ধরনের দ্বিধা ও ভয় সৃষ্টি করল। কিন্তু অরুণ থামলেন না। তার মারার চোটে তার সমস্ত কাপড় প্রায় খুলেই গিয়েছে। তার কাছে রুক্মিণী তখন কেবলই তার ক্রোধ মেটানোর বস্তু। বরুণবাবু এবং আমরা দুজনেই চেষ্টা করেও সেই মুহূর্তে অরুণকে থামাতে পারলাম না। তার উন্মত্ততা ছিল নিয়ন্ত্রণের বাইরে। দিনের বাকি সময়টা ছিল আরও বিভীষিকাময়। দুপুরে অরুণ তার বউকে না খেতে দিয়ে খুব মারলেন, ঘরে বন্ধ করে রাখলেন। আমরা তারানাথের কাছে গিয়ে এই ঘটনা জানালাম। তারানাথ বললেন, রুক্মিণী আর রুক্মিণী নেই, সেই মশান শক্তি ওকে আবদ্ধ করেছে। কালকে রাতে কুকুরটির ওপর সেই শক্তি আক্রমণ করেছে। এটি কোনো সাধারণ মৃত্যু নয়, এটি ছিল মশানের রক্ত ক্ষুধা মেটানোর প্রথম বলি। ও এখন প্রতিশোধ নিতে শুরু করেছে। আমাকে আটকাতে পারেনি, তাই ও এখন আমার সঙ্গে যারা যুক্ত তাদের উপরেই প্রতিশোধ নেবে। কিশোরী জিজ্ঞেস করল, ও কিশোরী, তুমি এখনো বুঝলে না? তারানাথ বললেন, রুক্মিণী তার স্বামীর কাছে অত্যাচারিত। মশান শক্তি সেই মানসিক দুর্বলতাকে ব্যবহার করেছে। মশান এখন রুক্মিণীর সেই চাপা ক্ষোভটাকে নিজের ঢাল হিসেবে ব্যবহার করছে। এটি কেবল পশু সুলভ শক্তি নয়, এটি অত্যন্ত কূট বুদ্ধি সম্পন্ন। রাত নামল, সকলে আতঙ্কে ঘুমোতে গেল। কিন্তু ছোট জমিদার অরুণবাবুর ঘরে আরও এক অদ্ভুত নাটক শুরু হলো। রাতে রুক্মিণী সেই মারধর সহ্য করার পরেও চুপচাপ তার জন্য খাবার বানিয়ে আনল। অরুণ তখন ক্লান্ত, ক্ষিপ্ত হলেও ক্ষুধার্ত। সে সেই খাবার খেয়ে নিল। তার মধ্যে কোনো সন্দেহ জাগল না। খাবার খাওয়ার পর অরুণ যখন বিছানায় বিশ্রাম নিচ্ছিল, তখন রুক্মিণী সেই শান্ত শীতল চোখে তার স্বামীর সামনে দাঁড়ালো। এবার সে স্বেচ্ছায় তার সামনে নির্বস্ত্র হল।
এবং তার চোখে এক অদ্ভুত উৎসাহ দেখা গেল। তার এই কাজ তার স্বামীর প্রতি তার দিনের বেলায় করা বিদ্রোহের পর ছিল অত্যন্ত অস্বাভাবিক। আসলে অরুণবাবু তখন মশানের মনোমুগ্ধকর ফাঁদে ধরা পড়লেন। সেই শক্তি অরুণকে শারীরিক আনন্দের চরম শীর্ষে নিয়ে যেতে চাইল। রুক্মিণী তখন কেবলই একটি মাধ্যম। মশান শক্তি রুক্মিণীর শরীর ব্যবহার করে অরুণকে সম্পূর্ণভাবে নিজের আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করল। সেই রাতে সেই ঘরে কামনার চরম প্রকাশ ঘটলেও তার পেছনে ছিল এক অতি প্রাকৃত শক্তির শীতল চক্রান্ত। অরুণবাবু জানতেন না তিনি এক ভয়ানক ফাঁদের দিকে এগিয়ে যাচ্ছেন। এই শারীরিক মিলনের মাধ্যমে মশান শক্তি অরুণের মনের এবং শরীরের উপর তার দখল আরও পোক্ত করল। পরের দিন সকাল। ছোট জমিদার অরুণবাবুর মেজাজ ছিল অদ্ভুতভাবে শান্ত। কাল রাতের সেই চরম শারীরিক তৃপ্তি যেন তার সমস্ত ক্ষোভ ও অপমান ভুলিয়ে দিয়েছে। কিন্তু এই শান্ততা ছিল এক ভয়াবহ ঝড়ের পূর্বাভাস। অরুণবাবু সকালের জলখাবারের টেবিলে স্বাভাবিকভাবেই বসলেন, কিন্তু তার চোখ দেখে মনে হচ্ছিল সেখানে অন্য কেউ বসে আছে। এক শীতল অস্বাভাবিক চাহনি। তার দৃষ্টিতে রুক্মিণীর প্রতি কোনো অনুশোচনা ছিল না, ছিল কেবল এক পৈশাচিক অধিকার বোধ। বরুণবাবু তখনও অরুণের উপর ক্ষিপ্ত ছিলেন, বিশেষ করে কুকুর হত্যার ঘটনাটি নিয়ে। কিন্তু তারানাথ তাকে শান্ত হতে বললেন। বরুণ, তারানাথ বললেন, এখন ওকে কিছু বলো না, সে এখন আয়ত্তের বাইরে। ওর উপর অন্য এক শক্তি ভর করেছে। এখন আমাদের শুধু দেখতে হবে শক্তিটা কি চায়। এই সময় আমি আর কিশোরী দেখলাম অরুণবাবু হঠাৎ অস্বাভাবিকভাবে হাসতে শুরু করলেন। সেই হাসি ছিল বীভৎস, কর্কশ। তা যেন মানুষের হাসি নয়। মনে হলো একটি শয়তানি আত্মা তার শরীরের ভেতর থেকে হাসছে। বরুণবাবু ভয় পেয়ে গেলেন। অরুণ হাসতে হাসতে উত্তর দিল। সেই স্বরটি অরুণের হলেও তার উচ্চারণে ছিল এক তীক্ষ্ণতা। সে মুক্তি পেয়েছে। 25 বছর পর সেই অন্ধকার গহ্বর থেকে সে আলোয় এসেছে। আর আপনারা জানেন তার দেশটা কত? শুধু একটা কুকুর না, তার আরো কিছু চাই। অরুণবাবু একথা বলে টেবিল থেকে উঠে দাঁড়ালেন। তিনি বাড়ির পেছনের দিকের দেবী কুঠিরের দিকে যেতে শুরু করলেন। এই কুঠিরটি জমিদার বাড়ির প্রাচীন অংশে ছিল, যেখানে দেবীর নিত্য পুজো হতো এবং যার পাশেই ছিল সেই পুরনো জমিদার বাড়ির ভিত। তারানাথ মুহূর্তে বুঝতে পারলেন মশান এবার তার আসল কাজ শুরু করবে। সে শুধু প্রতিশোধ চায় না, সে চায় রক্তের অবাধ প্রবাহ, যা তার বহুদিনের বন্দিদশা থেকে মুক্ত হওয়ার পর তার চাই। সাবধান বরুণ, ওকে একা যেতে দিও না। তারানাথ চিৎকার করে উঠলেন। আমরা সকলে মিলে দ্রুত অরুণকে অনুসরণ করলাম। দেবী কুঠিরের সামনে গিয়ে অরুণ দাঁড়িয়ে পড়ল। তার হাত দুটো যেন কোনো অদৃশ্য শক্তির টানে মন্ত্র পড়ার ভঙ্গিতে উপরে উঠে এলো। সেই মুহূর্তের অরুণের শরীর যেন অস্বাভাবিকভাবে নড়তে শুরু করলো। মনে হলো তার শরীরের সমস্ত মাংসপেশি শিথিল হয়ে গেছে, আর ভেতরের কোনো এক অতিকায় শক্তি যেন নাচছে। এটি ছিল মশানের প্রথম প্রকাশ্য উন্মত্ততা। এরপর অরুণবাবু মাটিতে বসে পড়লেন এবং তার হাতের আঙুল দিয়ে মাটিতে কিছু একটা আঁকতে শুরু করলেন। কিন্তু কোনো মন্ত্র উচ্চারণ না করলেও তার শরীর থেকে যেন এক কালো চাপা ধোঁয়া বেরোতে লাগলো। সেই ধোঁয়া কুঠিরটিকে ধীরে ধীরে গ্রাস করতে লাগলো। আমরা ভয়ে স্থির হয়ে গেলাম। কিশোরী তার যুক্তিবাদী মনকে হাজার চেষ্টা করেও থামাতে পারল না। সে চিৎকার করে উঠল,
ঠাকুর মশাই, ওকে থামান। তারানাথ যদিও আগের দিনের মূর্ছার কারণে দুর্বল ছিলেন, তবুও দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। তিনি দ্রুত তাঁর ঝোলা থেকে এক মুঠো সর্ষে ও কড়ি বের করলেন। মন্ত্র না পড়েই তিনি সেগুলো ছুঁড়ে মারলেন অরুণের দিকে। সর্ষে ও কড়িগুলো অরুণের শরীরে লাগার সঙ্গে সঙ্গে সে তীব্র আর্তনাদ করে উঠল, যেন একটা আগুনে ঝলসানো মাংসপিণ্ডের মতো কেঁপে উঠল। সেই মুহূর্তে রুক্মিণী তার ঘরের জানালা থেকে সেই দৃশ্য দেখছিল। তার চোখে ছিল এক অদ্ভুত জ্বলন্ত কামনা ও রাগ, যা তার স্বামীর প্রতি তার সমস্ত চাপা কষ্টের বহিঃপ্রকাশ। আর্তনাদ থামার পর অরুণ উঠে দাঁড়ালো। তার চোখে তখন তারানাথের প্রতি চরম বিদ্বেষ। বুড়ো, তুই আবার আমার কাছে বাধা দিচ্ছিস? তোর জন্যই আমি 25 বছর অন্ধকার কূপে বন্দী ছিলাম। তোর দুর্বল শক্তি দিয়ে আজ আর তুই আমাকে আটকাতে পারবি না, আর নয়। তারানাথ শান্তভাবে উত্তর দিলেন, আমি দুর্বল নই মশান, আমার শরীর দুর্বল, কিন্তু আমার গুরু শক্তি এখনো অটুট। আর এই বাড়িতে মা কালী অধিষ্ঠান করছেন। তুই এই 1 সপ্তাহ কিচ্ছু করতে পারবি না। কালী? অরুণ বিকৃত হাসি হাসল। তোমার কালী তো রক্তে তেষ্টা মেটায়, আমি তাকে দেব অবাধ রক্ত, শুধু একটা কুকুর নয়। আর তার জন্য দরকার তোর মেয়েকে, তোর সবচেয়ে প্রিয় জিনিসকে আমার চাই। মশানের কথা শুনে তারানাথের শরীরে যেন নতুন শক্তি এলো। তার মেয়ের নাম উল্লেখ করার সঙ্গে সঙ্গে তার চোখে প্রতিশোধের আগুন জ্বলে উঠল। সাবধান মশান! তারানাথ হুঙ্কার দিয়ে উঠলেন, আমার মেয়েকে নিয়ে কোনো কথা নয়। তোর মেয়েকে আমি এখানে ডেকেছিলাম, সে আসতে পারেনি, কিন্তু তোর ওপরে প্রতিশোধ নেওয়ার জন্য তোর সবচেয়ে প্রিয় কাউকে আমি নিশানা করবই। অরুণ গর্জে উঠল। মশান শক্তি বুঝতে পারল বরুণবাবুকে বা রুক্মিণীকে ব্যবহার করে তারানাথের উপর আঘাত আনা যাবে না। তাই সে তারানাথের সবচেয়ে দুর্বল স্থানে আঘাত আনতে চাইল, তার প্রিয়জনদের ক্ষতি করে। তারানাথ জানতেন মশানের শক্তি ক্রমশ বাড়ছে। এই বাড়িতে বরুণ এবং অরুণ ছাড়া একজন নারী আছেন যিনি এই 2 পুরুষের রোষের শিকার হতে পারেন। সেই নারী হলেন রুক্মিণী। মশান এখন রুক্মিণীর শরীর ও মন পুরোপুরি ব্যবহার করবে। আপাতভাবে ঠাকুর মশাই তাকে আটকে রেখেছিলেন, কিন্তু সেই দিন বিকেল থেকে অরুণবাবু অদ্ভুত আচরণ শুরু করলেন। তিনি গোপনে বাড়ির পিছনের দিকে একটি ছোট মণ্ডপ তৈরি করতে শুরু করলেন, যেখানে তিনি নিজেই এক পৈশাচিক পূজার আয়োজন করছিলেন। তাকে সেখানে খুঁজে পাওয়ার পর তিনি বললেন, কালীর মতো আমাকেও রক্ত দিতে হবে, নইলে আমার মুক্তি নেই। ঠাকুরমশাই আদেশ দেন লাঠিয়ালরা যেন তাকে ঘরে বেঁধে রেখে আসে। রাতের দিকে অরুণবাবু রুক্মিণীর ঘরে প্রবেশ করলেন। এবার তার আচরণে ছিল শীতল উন্মত্ততা। শোনো রুক্মিণী, অরুণ বলল, তোমার এই রূপ আর সহ্য হচ্ছে না। তুমি এখন আমার জন্য প্রস্তুত হও। আজ রাতে তোমার একটা বিশেষ কাজ আছে। রুক্মিণী, যার শরীর ও মন মশানের নিয়ন্ত্রণে, নীরবে স্বামীর দিকে তাকালো। সে জানে তার স্বামীর মধ্যে এখন তার নিজের স্বামী নেই। এদিকে তারানাথের শারীরিক দুর্বলতা চরম সীমায় পৌঁছেছে। তিনি স্থির করলেন কালীর পুজো শেষ হওয়ার আগেই তাকে মশানের শক্তিকে থামাতে হবে। তিনি কিশোরীকে বললেন, কিশোরী, আমরা এখন আর দেরি করতে পারি না। আজ রাতেই আমাকে সেই কুশক্তিকে আবার শিকল পরাতে হবে। কিন্তু আমার শক্তি এখন কম, তোমাকে আমায়
সাহায্য করতে হবে। কিশোরী যদিও যুক্তিবাদী, তবু ওই অলৌকিক দৃশ্যের সামনে সে হার মেনেছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, কি করতে হবে আমাকে ঠাকুর মশাই? তারানাথ বললেন, তোমাকে সেই দোতলার দক্ষিণ মহলের তৃতীয় ঘরের পুরনো স্থানে যেতে হবে। আমি তোমাকে একটা যন্ত্র দেব, সেটি ঠিক জায়গায় স্থাপন করতে হবে। রাত তখন গভীর। গোটা হেমন্তপুর গ্রাম যেন এক অজানা আতঙ্কে থমথমে। কুকুর হত্যার পর আর কোনো পশুর বলি না হলেও বাতাসে এক চাপা ভয়ের গন্ধ ছিল। মা কালীর পুজো চলছে বটে, কিন্তু সেই পুজোর উল্লাসের বদলে ছিল এক নীরব আতঙ্ক। তারানাথ সেই রাতে আমাদের দুজনকে নিয়ে নিজের ঘরে বসলেন। তার চোখ লাল, শরীর দুর্বল, কিন্তু সংকল্প দৃঢ়। কিশোরী, বিভূতি, তোমরা জানো আমার সময় কম। তারানাথ ফিসফিস করে বললেন, মশান শক্তি আজ রাতে আর শুধু মজা দেখবে না, ও আজ রাতে আরো বড় কোনো বলি খুঁজবে। ওর ক্ষমতা এখন রুক্মিণীর শরীর আর অরুণের ক্রোধকে ব্যবহার করে বহু গুণ বেড়ে গেছে। আমাকে এখনই ওকে আটকাতে হবে, নইলে কালীর বিজয়ার পরেই এই গ্রাম শেষ। কিশোরী, যার নাস্তিকতা এই অলৌকিক অভিজ্ঞতায় চূর্ণ হয়ে গেছে, মাথা নেড়ে সেও সম্মতি জানালো। আমায় কি করতে হবে বলুন ঠাকুর মশাই, আপনি আমায় নির্দেশ দিন। আমাকে ওর উপর শিকল পরাতে হবে। যে ঘরে ওকে 25 বছর আগে জীবন্ত সমাধি দিয়েছিলাম, সেই ঘরের নির্দিষ্ট স্থানে একটি প্রাচীন রুদ্র যন্ত্র স্থাপন করতে হবে। যন্ত্রটি আজ রাতে সক্রিয় হবে, আর সেই সময় আমি মন্ত্রের মাধ্যমে ওর শক্তিকে ওই যন্ত্রে বেঁধে রাখব। তারানাথ তাঁর ঝোলা থেকে একটি কালো পাথরের ফলক বের করলেন, যার উপর সূক্ষ্মভাবে কিছু অদ্ভুত চিহ্ন খোদাই করা ছিল। এটা রুদ্র যন্ত্র, তোমাকে এই যন্ত্রটা নিয়ে যেতে হবে। আমি যাব। কিশোরী যন্ত্রটি হাতে নিয়ে বলল, আমি জানি সেই স্থানটা এখন অরুণের নতুন মহলের অংশ, কিন্তু তাও যে কোনো মূল্যে আমিই যাব। আমি বললাম, হ্যাঁ, আমিও যাব কিশোরীর সঙ্গে। আপনি এখানে বসে মন্ত্রপাঠ করুন। তারানাথ মাথা নেড়ে আশীর্বাদ করলেন। তোমরা দুজন হচ্ছ আমার শক্তি, সাবধানে থাকবে। আমরা সেই রুদ্র যন্ত্র নিয়ে অরুণের নতুন মহলের দিকে গেলাম। পুরনো জমিদার বাড়ির দক্ষিণ মহলের তৃতীয় ঘরের স্থান এখন অরুণের বিলাসবহুল শয়নকক্ষের বারান্দা। যখন আমরা বারান্দার কাছাকাছি পৌঁছলাম, দেখলাম অরুণবাবু সেখানে দাঁড়িয়ে আছেন। তার হাতে একটি ধারালো অস্ত্র, আর তার চোখে ছিল চরম উন্মত্ততা। রুক্মিণী সম্পূর্ণ বিবস্ত্র, অরুণের পায়ে লুটিয়ে আছে, তার শরীরে একাধিক ক্ষতচিহ্ন। রুক্মিণী তখন মশানের পূর্ণ নিয়ন্ত্রণে। অরুণ গর্জে উঠল। তার স্বর ছিল কর্কশ এবং পৈশাচিক। তোরা বুড়ো তান্ত্রিকের চেলা, তোরা এসেছিস আমাকে আটকাতে। অরুণ হেসে উঠল। তোদের বুড়ো জানে না, শিকল পরাতে গেলে সাধকের বলি দিতে হয়। আমি ওর সমস্ত মন্ত্র আগে কেটে দিয়েছি। ওর শক্তি এখন এতই ক্ষীণ যে শিকল পরানোর চেষ্টা করলে ওর নিজেরই মৃত্যু হবে। আমরা দুজন ভয়ে স্থির হয়ে গেলাম। অরুণ আমাদের দিকে তেড়ে এলো। আমি আর কিশোরী কোনো মতে অরুণের আক্রমণ এড়িয়ে তার হাত থেকে বাঁচতে পারলাম। কিশোরী এই সুযোগে রুদ্র যন্ত্রটি সেই স্থানে রাখতে পারল বটে, কিন্তু যন্ত্রটি সঙ্গে সঙ্গে জ্বলে উঠল না। তারানাথের শক্তি সত্যি খুবই দুর্বল ছিল, তাই মশান আমাদের আর পিছু নিল না। আমরা দ্রুত তারানাথের কাছে ফিরে গেলাম। তিনি চোখ বুজে জপ করছিলেন। ঠাকুরমশাই, কি করছেন আপনি? মশান বলেছে
শিকল পড়াতে গেলে সাধকের বলি লাগে, আপনার জীবন বিপন্ন। তারানাথ চোখ খুললেন, তাঁর চোখে জল। আমি জানি বিভূতি, আমি জানি। বহু মাস আগেই আমি নরবলি দিয়েছিলাম। মনে পড়ে সেই কাল চক্ষের কথা। আমার শক্তি এখন খুবই ক্ষীণ। আমি এই মশানকে আর একা আটকাতে পারবো না। আমি ব্যর্থ বাবা। তোমরা ফিরে যাও, তোমরা আর আমার সাথে এই বিপদে থেকো না। তারানাথের কথা শুনে কিশোরী মাথা নেড়ে প্রতিবাদ জানালো। না ঠাকুরমশাই, আপনি কি বলছেন এসব? আপনি তো নিজেই বলেছিলেন যে কোনো প্রেতাত্মাকে যদি না শেষ করা যায়, তাহলে একদিন না একদিন সে আবার ফিরে আসে আর তাকে আবার মারার চেষ্টা করে। মশান তো এখন উন্মুক্ত, আজও এই গ্রামকে খাবে, কাল তো আপনাকে, তারপর আমাদেরও। আপনি তো একা বিপদে নন। আপনি কি চান না? আপনি কি চান না এই গ্রাম মুক্তি পাক? আর রুক্মিণী, সে তো নির্দোষ, তার উপরে এই অত্যাচার কেন? কিশোরীর কথায় যুক্তি ছিল, আর সেই যুক্তিতে ছিল গভীর মানবিক আবেদন। ঠাকুরমশাইয়ের এই পরাজয় মেনে নেওয়া আমার আর কিশোরীর পক্ষে অসম্ভব ছিল। ঠাকুরমশাই, আপনি তো মহাজ্ঞানী, নিশ্চয় কোনো উপায় আছে। মা কালী তো এখনো গ্রামে আছেন। আপনার কাছে শক্তি নেই ঠিকই, কিন্তু আপনি তো দেবী শক্তিকে আবাহন করতে পারেন। আপনি কতবারই তো গল্পে আমাদের এইসব বলেছেন। তাহলে আজ কি হলো? মা কি আসবেন না তার ভক্তের বিপদে? আমার কথাগুলো তারানাথের হৃদয়ে আঘাত করল। হ্যাঁ, তিনি একজন সফল সাধক ছিলেন। তিনি হয়তো বলি দিতে ভয় পাচ্ছিলেন, কারণ তিনি সম্প্রতি নরবলি দিয়েছিলেন এবং তার শক্তি কম ছিল। কিন্তু মা কালীর প্রতি তাঁর বিশ্বাস ছিল অটুট। হ্যাঁ বিভূতি, তুমি ঠিকই বলেছ। আমি ভয় পাচ্ছি, কারণ সাধকের জীবন এই পথে বলি যেতে পারে। কিন্তু মা আমাকে এই গ্রামের দায়িত্ব দিয়েছেন। মশানকে শেষ না করলে আমার কোনো মুক্তি নেই। আমার সতর্কবাণী এবং কিশোরীর দৃঢ়তা তারানাথকে নতুন করে ভাবালো। তিনি সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে, মা কালীকে আবাহন করতে হবে। কিন্তু এই আবাহনে শুধু মন্ত্র নয়, চাই সেই আহুতি যা মহা ছাড়া অন্য কেউ পান না। চাই এমন কিছু বিরল জিনিস যা শক্তির জন্ম দেয়। তারানাথ দীর্ঘশ্বাস ফেলে মা কালীর আবাহনের জন্য প্রস্তুতি শুরু করলেন। এইবারের আবাহন কোনো সাধারণ পুজো নয়, এটি ছিল এক চরম আত্মত্যাগ এবং দেবী শক্তির প্রতি পূর্ণ সমর্পণ। আমার এবং কিশোরীর কথায় তারানাথের হৃদয়ে নতুন করে আশা ও শক্তি সঞ্চারিত হলো। পরাজয় বা মৃত্যু ভয় নয়, বরং এক সাধকের দায়িত্ববোধ তাকে চালিত করল। তিনি বুঝলেন, মশানকে শিকল পরানো সম্ভব নয়। একমাত্র দেবী শক্তিই পারেন তাকে সম্পূর্ণভাবে বিনষ্ট করতে। রাতের আঁধার তখনও কাটেনি। তারানাথ দ্রুত আবাহনের জন্য প্রস্তুতি শুরু করলেন। এই আবাহন হবে সম্পূর্ণ গোপনে, জমিদার বাড়ির ছাদের এক প্রান্তে, যাতে মশান শক্তি টের না পায়। বিভূতি, কিশোরী, মায়ের এই আবাহনের জন্য কিছু বিরল উপাচার চাই। এগুলো অতি দ্রুত সংগ্রহ করতে হবে, দেরি করা চলবে না। বলুন ঠাকুরমশাই, কি লাগবে আপনার? মায়ের চোখে রক্ত ছাড়া কাজ হয় না, হাজার পশু নয়। দরকার কালী মূর্তির বিরলতম আহুতি। চাই কালো মুরগির চোখ, কালো বেড়ালের লেজ, কাকের ডানা ও চিলের ডিম। এই সব এনে শুরু হবে সেই মহাযজ্ঞ। এই জিনিসগুলি সংগ্রহ করা ছিল কঠিন কাজ। গভীর রাতে প্রায় এক অলৌকিক উপায়ে আমিও কিশোরী মিলে গ্রামের বিভিন্ন প্রান্তে ঘুরে সেই বিরল উপাচারগুলি জোগাড় করলাম। কিশোরী নাস্তিক একগুঁয়ে হলেও এখন তার একমাত্র লক্ষ্য ছিল ঠাকুরমশাইকে সাহায্য করা। তার মনে কোনো প্রশ্ন ছিল না, শুধু ছিল একটা অস্থিরতা। কখন এই অভিশাপ থেকে মুক্তি মিলবে?
উপাচার সংগৃহীত হলে তারানাথ ছাদের নির্জন কোণে যজ্ঞ শুরু করলেন। ছোট্ট সেই যজ্ঞকুণ্ডের অগ্নিশিখা যেন ছাদের অন্ধকারে একাকী জ্বলছিল। তারানাথ জানতেন যে তন্ত্র সাধনায় বলি না দিলে মা সহজে আসেন না, আর তার উপর সাধকের প্রাণও যে বিপদে থাকে। তবুও তিনি আর কোনো সংকোচ করলেন না। তিনি জীবনের শেষ শক্তিটুকু দিয়ে মন্ত্র পাঠ করতে শুরু করলেন। তার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু মন্ত্রের প্রতিটি উচ্চারণ ছিল নির্ভুল ও শক্তিশালী। ঘণ্টা খানেক ধরে যজ্ঞ চলল। চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। সেই স্থানটিতে এক অদ্ভুত গন্ধ ছড়ালো। কর্পূর, কাঠ এবং সদ্য সংগৃহীত উপাচারের এক তীব্র মিশেল। একসময় উপাচারগুলি আগুনে আহুতি দেওয়া হলো। অগ্নিশিখা হঠাৎ যেন দ্বিগুণ বেগে জ্বলে উঠল। তারানাথ চোখ বন্ধ করে শেষ মন্ত্র পাঠ করছেন। তিনি জানেন এখন প্রয়োজন বলিদান। ছাগল বলি বা পশু বলি নয়, চাই আত্মবলিদান। তারানাথ মন্ত্র শেষ করলেন। তিনি স্থির হয়ে তাঁর ঝোলা থেকে একটি হাড়ের ছুরি বের করলেন। ছুরিটি ছিল তন্ত্র সাধনার সময় ব্যবহৃত অস্ত্র, যার গাঢ় রঙে বহু বলিদানের রক্ত লেগেছিল। তিনি কাঁপা হাতে ছুরিটি ধরলেন। মা, মা, আমি জানি আমার শক্তি ক্ষীণ, আমি জানি আমি অপবিত্র, কিন্তু কিন্তু আমি আজ এই গ্রামকে, এই নির্দোষ মানুষকে রক্ষা করতে চাই। আমার জীবন দিয়ে যদি এই গ্রাম মুক্তি পায় তবে তাই হোক। আমার এই ক্ষুদ্র জীবন তোমার চরণে উৎসর্গ করলাম। তারানাথ সেই হাড়ের ছুরি দিয়ে নিজের বাঁ হাত কেটে ফেললেন। সেই কাটা অংশ থেকে গল গল করে রক্ত বের হতে লাগলো। তিনি সেই রক্ত আহুতি দিতে উদ্যত হলেন, নিজের জীবনের শেষ নিবেদন। ঠিক সেই মুহূর্তে যখন তারানাথ রক্ত আহুতি দিতে যাবেন, তখন এক দিব্য প্রকাশ গোটা আকাশ জুড়ে ছড়িয়ে পড়ল। সেই আলো এমন তীব্র ছিল যে আমাদের চোখ ঝলসে গেল। মনে হলো হাজার সূর্য যেন একই সঙ্গে উদয় হলো। যজ্ঞকুণ্ডের আগুন শান্ত হয়ে গেল, আর সেই আলোর মাঝখানে আবির্ভাব ঘটল মহাকালীর। মা কালীর সেই রূপ ছিল শান্ত, কিন্তু ভয়ঙ্কর সুন্দর। এলোমেলো চুল, হাতে খড়গ, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত স্নেহ ও করুণা। তাঁর আগমনে সমস্ত অশুভ শক্তি যেন ভয়ে দূরে সরে গেল। মা কালী তারানাথকে স্নেহের সাথে বললেন, ওরে পাগল ছেলে আমার, আমি যে তোর মা। আমি তোকে কষ্ট পেতে দেখে সইতে কি আর পারি রে বাবা? তোর জীবন আমি নেব না। তারানাথ মাটিতে লুটিয়ে পড়লেন। তিনি সেই দিব্য প্রকাশের সামনে কেঁদে ফেললেন। মারে, মারে, আমায় ক্ষমা কর মা। আমি যে তোকে ডাকছিলাম। আমি জানি আমি বলি ছাড়া তোকে ডাকতে পারতাম না মা। তারানাথের কথা শেষ করতে না দিয়ে মা সবটা বলে দিলেন। আমি যে সবই জানি রে তারানাথ। তোর সব প্রচেষ্টা, তোর ভয়, তোর আত্মত্যাগ সব আমার কাছে স্পষ্ট। তুই কোনো ভুল করিসনি, কিন্তু এইবার তোর সময় শেষ। এবার অন্য হাতে এই মশানকে শেষ করার ভার নিতে হবে। এরপর মা কালী তারানাথকে একে একে বর দিতে শুরু করলেন। তিনি তাকে একটি দিব্য অস্ত্র, একটি শক্তির জ্যোতিপিণ্ড এবং কিছু মন্ত্র প্রদান করলেন। এইগুলি ছিল মশানকে সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য। মা তাঁর বিদায় নেওয়ার আগে বললেন, ওই মশান আমার ক্রোধ থেকে সৃষ্ট, তাই ওকে শেষ করবে এক নারী, আর বীরভদ্রের মতো সেই নারীকে সাহায্য করবে এক পুরুষ।
আমি বীরভদ্র রূপে বেছে নিচ্ছি তোদেরই বন্ধু কিশোরীকে, আর আমার জ্যোতি ধারণ করবে দেবী মহালক্ষ্মীর দাপর যুগের অবতারের নাম বহনকারী হেমন্তপুরের ছোট জমিদার গিন্নি রুক্মিণী। মা কালীর সেই কথা শুনে আমরা স্তম্ভিত হয়ে গেলাম। রুক্মিণী, যে এতদিন অত্যাচার সহ্য করেছে, সেই হবে দেবী শক্তির ধারক। মা কালী তারানাথের মাথায় স্নেহের হাত রাখলেন, যেন তার সমস্ত কষ্ট দূর করে দিলেন। তারপর সেই দিব্য জ্যোতি রাতের আঁধারে মিলিয়ে গেল। আমাদের মনে তখন আর ভয় নয়, ছিল এক গভীর প্রত্যয়। পরের দিন ছিল বিজয়া দশমী, অর্থাৎ মা কালীর পুজোর শেষ হওয়ার দিন, তাঁর বিদায়ের সময়। গ্রামবাসী তখন বিষাদের সুরে ভাসছে, কিন্তু জমিদার বাড়ির ভেতরের পরিবেশ ছিল একেবারে অন্যরকম। গত রাতের মা কালীর দিব্য আবির্ভাবের পর তারানাথ যেন নতুন করে জীবন ফিরে পেয়েছিলেন। তাঁর শারীরিক দুর্বলতা কিছুটা কাটলেও চোখে ছিল এক চূড়ান্ত সংকল্প। ভোর হতেই ছোট গিন্নিমা রুক্মিণী তারানাথের ঘরে এলেন। তিনি আর আগের সেই ভীত অত্যাচারিত নারী নন। তাঁর চোখে এক অদ্ভুত দৃঢ়তা, যা এক শক্তিকে ধারণ করার ক্ষমতা রাখে। রুক্মিণী এসে তারানাথের পায়ে লুটিয়ে পড়লেন। ঠাকুরমশাই, আমাকে ক্ষমা করবেন। আমি আমার স্বামীর কাছে অত্যাচারিত ছিলাম। গত 2 দিন ধরে আমার শরীর আর আমার নিয়ন্ত্রণে ছিল না। আমি স্পষ্ট অনুভব করছিলাম কোনো এক শয়তানি শক্তি আমাকে ব্যবহার করছে, আমাকে পাপে লিপ্ত করছে। আমায় দিয়ে আমার স্বামীর সেই কুকুরকে হত্যা করানো, তারপর তাকে শারীরিকভাবে ব্যবহার করা, আমি সব অসহায়ভাবে অনুভব করেছি। এখন আমি মুক্ত, কিন্তু সেই প্রেত এখন আমার অত্যাচারী স্বামীর বলিষ্ঠ শরীরে। তারানাথ রুক্মিণীকে আশ্বাস দিলেন, উঠুন মা, আপনি আর একা নন, আপনি স্বয়ং দেবীর স্বরূপা। এখন মা কালী আপনাকে রক্ষা করার জন্য বেছে নিয়েছেন। দেবী কালীর কথা আপনাকে জানাতে হবে না, আপনি নিজেই সব বুঝতে পারছেন। রুক্মিণী দেবীর সেই কথা শুনে নিজেকে আরও দৃঢ় করলেন। তারপর তারানাথ তাঁর সেই পুরনো তান্ত্রিক ঝোলা থেকে একে একে বার করলেন কিছু জিনিস। সবার প্রথমে বের করলেন মা কালীর দেওয়া শক্তির জ্যোতিপিণ্ড। তারপর বের করলেন কিছু পুরনো গহনা, যা তার যৌবনের সাধনার সময়ের। একজোড়া লাল রক্তবর্ণ শাড়ি, যা দেবীর পুজোয় ব্যবহৃত হতো, এবং মায়ের দেওয়া দিব্য খড়গ, যা ছিল সাধারণ তরবারির চেয়েও বেশি উজ্জ্বল এবং ধারালো। শেষে তিনি আলতার কৌটো বের করলেন। মা রুক্মিণী, এই গহনা আর শাড়ি পরুন। দেবী যেমন অস্ত্র ধারণ করেন, আপনিও তেমনি এই দিব্য খড়গ ধারণ করুন। নিজের হাতে আলতা পরুন। আপনার পায়ে এই শুভ্র আলতা মা কালীর আশীর্বাদ বহন করবে। আর আপনি সেই মহালক্ষ্মীর অবতার, যিনি মশানের ক্রোধকে শেষ করবেন। রুক্মিণী শান্তভাবে মাথা নেড়ে সম্মতি জানালেন। এদিকে তারানাথ কিশোরী এবং আমাকে নিয়ে বসলেন। কিশোরী, মা তোমাকে আজ বীরভদ্র রূপে বেছে নিয়েছেন। তোমাকে এখন রুক্মিণী দেবীর স্বরূপকে রক্ষা করে চলতে হবে। তোমায় আমি দেবীর দেওয়া আত্মা মুক্তি মন্ত্রের প্রথম অংশটি শেখাবো। আমি যখন মশানকে তার শরীর থেকে আলাদা করব, তখন তোমার ঢাল দিয়ে দেবীকে রক্ষা করতে হবে এবং মন্ত্রটি পাঠ করতে হবে। কিশোরী হাতে ঢাল তুলে নিল। তার চোখে এখন আর কোনো সংশয় নেই, আছে এক গভীর দায়িত্ববোধ। বিকেলে যখন বিজয়ার বাদ্য বাজছে, ঠিক সেই সময় গ্রামের 5 মাথা শ্মশানের কাছে শুরু হলো সেই চূড়ান্ত সংঘাত। একপাশে অরুণবাবুর শরীরে মশানের উন্মত্ত শক্তি, আর অন্য পাশে দেবী কালীর শক্তি ধারণকারী রুক্মিণী।
আমি দূর থেকে মন্ত্রপাঠ এবং সতর্কবাণী বলার ভার নিলাম। অরুণ এক পৈশাচিক চিৎকার করল। তার শরীরে যেন হাজার পশুর শক্তি। সে রুক্মিণীর দিকে তেড়ে এলো। হঠাৎ লক্ষ্য করলাম কিশোরীর মধ্যে যেন এক ঐশ্বরিক শক্তির প্রবাহ বর্তমান। যুদ্ধে কিশোরী একটি প্রাচীন ঢাল নিয়ে দেবীর স্বরূপকে রক্ষা করে চলেছে। অরুণ যখনই রুক্মিণীকে আঘাত করতে যায়, কিশোরী তীরের বেগে ঢাল দিয়ে সেই আঘাত রুখে দেয়। তারানাথের শেখানো দেবীর প্রেরিত মন্ত্র, ত্রাহি দেবী রক্ত পাই, ত্রাহি দেবী রক্ত পাই, ত্রাহি দেবী রক্ত পাই, কিশোরী অবিরাম পাঠ করে চলেছে। এই দৃশ্য ছিল এক চরম নাটকীয়তা। রুক্মিণী নিজের স্বামীর শরীরের উপর অস্ত্র চালাতে পারছিলেন না, কিন্তু মশান শক্তি তাকে বাধ্য করছিল আত্মরক্ষা করতে। মশান বুঝতে পারল কিশোরী আর রুক্মিণীকে একসাথে হারানো সম্ভব নয়। যুদ্ধ যখন প্রায় ঘণ্টাখানেক ধরে চলছে, সকলে যখন ক্লান্ত, ঠিক সেই সময় তারানাথ তার চূড়ান্ত কাজ শুরু করলেন। তিনি চোখ বন্ধ করে মা কালীর দেওয়া অসিত সিদ্ধির আত্মা মুক্তি মন্ত্র সম্পূর্ণভাবে উচ্চারণ করলেন। ওং তং 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 কালিকে ওই নমঃ। আশিত বর্ণে শক্তি স্বরূপে মুখ্যদাত্রী কালী মাতে মমাত্মানং শোধয়া শোধয়া পাশবদ্ধনম মচায় মচায়। ওম ওম ফট স্বাহা, ওম ফট স্বাহা। তারানাথের মন্ত্রের শেষ শব্দ উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে অরুণবাবুর শরীর থেকে এক কালো ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে এলো। সেই ধোঁয়ার কুণ্ডলীর মাঝখানে দেখা গেল সেই মশানের বিভৎস কদর্য আকার। তারানাথ মশানকে ছোট জমিদার অরুণের শরীর থেকে আলাদা করলেন। ঠিক সেই মুহূর্তে কোনো দ্বিধা না করে রুক্মিণী দেবীর দেওয়া দিব্য খড়গ দ্বারা সেই মশানের মুণ্ডপাত করে দিলেন। তীব্র এক চিৎকার করে মশান শক্তি বিলীন হল। মশানের মুণ্ডপাত হওয়ার সঙ্গে সঙ্গে অরুণবাবু মাটিতে লুটিয়ে পড়লেন। তাঁর শরীর দুর্বল হয়ে গেলেও তিনি মুক্ত হলেন সেই অশুভ শক্তি থেকে। রুক্মিণী দেবী বেশ ছেড়ে আবার মানুষী রূপে ফিরে এলেন। তিনি কাঁদতে কাঁদতে অজ্ঞান স্বামীকে বুকে টেনে নিলেন। তারপর তিনি অজ্ঞান হয়ে গেলেন। হেমন্তপুর গ্রাম সেই অভিশাপ থেকে মুক্তি পেল। সব শেষ হওয়ার কিছুদিন পর সেই গ্রামের সেবা শুশ্রূষা গ্রহণ করে আমরা আবার কলকাতায় ফিরে আসি। অরুণবাবুর মানসিক ভারসাম্য কিছুটা নষ্ট হলেও তিনি প্রাণে বাঁচলেন। বরুণবাবু এবং রুক্মিণী মিলে নতুন করে গ্রামের দায়িত্ব নিলেন। রুক্মিণী এখন গ্রামের মানুষের কাছে দেবী স্বরূপ। কলকাতায় ফিরে তারানাথের ঘরে বসে চা খাচ্ছিলাম। কিশোরী এক অদ্ভুত নীরবতায় ডুবে যাচ্ছিল। দেব দেবতা মানো আর অপদেবতা মানতেই কষ্ট। কি চুপ কেন হে কিশোরী? হ্যাঁ, আর কিছু বলার নেই ঠাকুর মশাই, আর কিছু বলার নেই ঠাকুর মশাই। এই যাত্রা আর কোনোদিনও ভুলবো না। আপনার এই বিশ্বাসকে আমি হয়তো যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবো না ঠিকই, কিন্তু আপনার এই জীবন, এই অলৌকিক ঘটনা, এটা আমি মানতে বাধ্যই হলাম। তারানাথের সেই শান্ত কিন্তু রহস্যময় হাসির দিকে তাকিয়ে মনে হয়েছিল পৃথিবীর সমস্ত রহস্য আর অলৌকিক শক্তি যেন তার দুটি চোখে বাস করে। কিন্তু আমরা জানি তারানাথ রইল এই মঠলেন, আর পরের দিন আমরা আবারও আসব।